দর্শক, মার্কেন্টাইল ব্যাংক এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নুসরাত সাবরিন চৌধুরী, পাওয়ার্ড বাই বেনি বুনন। আধুনিক যুগের ছোঁয়া পৌঁছে গিয়েছে বাংলার প্রতি ঘরে ঘরে। সুবিধা অসুবিধা সমানভাবে ভোগ করছি আমরা। দুনিয়াটা যেমন হাতের মুঠোয়, তেমনিভাবে শিশু থেকে শুরু করে সকল বয়সী মানুষ নতুন এক আসক্তিতে নিমজ্জিত। সেটা হলো মোবাইল বা ডিভাইস আসক্তি। এই আসক্তিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের শিশুরা। কি সমাধান আছে এই আসক্তির? দর্শক, মার্কেন্টাইল ব্যাংক এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক নিবেদিত মনের কথা অনুষ্ঠানের আজকের পর্বের বিষয় ডিজিটাল যুগে শিশুর মন, প্রযুক্তি বনাম মানসিক স্বাস্থ্য। মনের কথা অনুষ্ঠানে আমাদের সাথে আজকে আছেন তারানা আনিস, সিনিয়র চাইল্ড সাইকোলজিস্ট। আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। স্বাগতম আপনাকে আজকে আমাদের অনুষ্ঠানে। আমরা যে বিষয়টি নিয়ে আপু আজকে কথা বলবো, ধন্যবাদ আরটিভিকে এবং তোমাকেও। জি, অনেক অনেক ধন্যবাদ। আমরা যে বিষয়টি নিয়ে শুরু করতে চাচ্ছি আপু, প্রযুক্তির যে প্রভাব সেটা কিন্তু আসলে আমরা কোনোভাবেই ডিনাই করতে পারি না, এবং এটা ছাড়া আসলে আমরা চলতেও পারবো না। এখন নতুন একটা চিন্তারও আসলে জায়গা তৈরি হয়েছে, কারণ আমরা শিশু কিশোর নির্বিশেষে সবাইকে দেখি এটার প্রতি অনেকটুকুই আসক্তির জায়গা তৈরি হয়েছে। একটু যদি জানতে চাই যে প্রযুক্তির প্রভাব সবার মাঝে কেমন? শুরুতেই সুন্দর করে যেমন বলছিলে যে প্রযুক্তিটা আমাদের জীবনের সাথে এমনভাবেই ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে যে প্রযুক্তি ছাড়া আসলে আমরা আমাদের জীবন যেন এক মুহূর্তের জন্য কল্পনা করতে পারি না। ইনফ্যাক্ট এখনও বসে প্রযুক্তির একটা মাধ্যমেই আমরা কথা বলছি বা কথাটা আমাদের ছড়িয়ে দিচ্ছি। তো প্রযুক্তি আসলে জীবনে এমনভাবে জড়িয়ে গেছে, কিন্তু সেই জড়ানোটাতে আমরা আসলে যখন প্রযুক্তির সুফলগুলো ভোগ করব, আমরা ভেবেছি প্রযুক্তির মাধ্যমে আমাদের জীবনযাত্রার মান আরও উন্নত হবে এবং আমাদের জীবনে অনেক ধরনের এটার বেনিফিটসটা আমাদের শিশু কিশোর বলি বা আমরা প্রাপ্তবয়স্করা এটা বেনিফিটসটা আমরা এনজয় করব। কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটার প্রভাবটা আসলে অনেকটা নেগেটিভভাবেই কিন্তু আমাদের মধ্যে পড়ছে। আমরা অনেকেই আসলে নিজেদের মধ্যে ওই আত্মনিয়ন্ত্রণ বোধটা আমাদের মধ্যে, বিশেষ করে বড়দের মধ্যে ওই আত্মনিয়ন্ত্রণ বোধটা অনেকটাই তৈরি হচ্ছে না। খুব অনিয়ন্ত্রিতভাবেই কিন্তু আমরা প্রযুক্তির ভেতরে অনেক বেশি ঢুকে যাচ্ছি, এবং যেটা দেখা যাচ্ছে যে আমাদের অনেক সময় ফাংশনালিটিটা ইম্পেয়ার হচ্ছে। অর্থাৎ আমরা ফাংশনাল থাকতে পারছি না দৈনন্দিন জীবনের খাওয়া, ঘুম, কাজ, সম্পর্ক মেইনটেইন করা, সেই জায়গাগুলোতে কিন্তু আমরা আর আগের মতো সেই সময়টা দিতে পারছি না, এবং সেক্ষেত্রে ফাংশনালিটিটা খুব ইম্প্যাক্ট হচ্ছে। সুতরাং ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং কর্মজীবনেও কিন্তু এটার প্রভাব সীমাহীন। আমরা যদি প্রথম একটু জানতে চাই যে শিশু কিশোরদের মাঝে এই যে প্রযুক্তির একটা প্রভাব, সেটা কি তাদের মানসিক বিকাশের কোনো অন্তরায় বলে মনে করেন কিনা? অবশ্যই এই প্রযুক্তির প্রভাবের কারণে তো অনেক সময় এখন ইন্টারনেট অ্যাডিকশন, যেটা আসলে খুব কমনলি আমাদের কাছে আসছে এই ধরনের কেসেস, এবং মা বাবারা হামেশাই নিয়ে একটা কমপ্লেনই দিচ্ছে যে ও আসলে পড়তে চাচ্ছে না। একবার যখন গেমের মধ্যে ঢুকে যাচ্ছে, সে গেম থেকে বের হতে পারছে না, এবং যখনই গেম থেকে তাকে বের করা হচ্ছে তখনই সে অনেক ধরনের অ্যাগ্রেসিভ আচরণ করছে, এবং বাসায় হয়তো অনেক সময় ভাঙচুর করছে, মা বাবার সাথে অনেক সময় উত্তাপ, প্রচণ্ড রকম বাক্য বিনিময় হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে ওরা সোশ্যাল যে ওদের সম্পর্কগুলো বা সোশ্যালাইজেশনের আগে যে ওরা মেনটেন করতো, যে বাইরে যাওয়া বা বন্ধুদের সাথে সময় কাটানো, সেই জিনিসগুলো কিন্তু আর ওরা আগের মতো আগ্রহ পাচ্ছে না। এবং আমরা কিন্তু এখন দেখি খাবার টেবিলে একসাথে আছে, কিন্তু সবাই একসাথে নেই, ইন্টারঅ্যাকশন করছে। এবং খুব ইন্টারেস্টিংলি ওরা কিছু ভার্চুয়াল ফ্রেন্ডদের সাথে ওরা কমিউনিকেশন করছে, কিন্তু ওদের রিয়েল লাইফের যে কানেকশনগুলো, যে স্কুলে যে বন্ধুটার সাথে পাশাপাশি বসছি বা যার সাথে আমি হয়তো একটা অ্যাসাইনমেন্ট করছি, তার সাথে হয়তো আর কথা হচ্ছে না। এবং খুবই কমনলি আমরা স্কুল থেকেও প্রবলেমটা পাচ্ছি। স্কুলও আমাদেরকে জানাচ্ছে যে এই বাচ্চাটা সোশ্যালাইজ করতে পারছে না, এই বাচ্চাটা সোশ্যাল ইন্টারাকশন কীভাবে করতে হয় বা সোশ্যাল বুলিং কীভাবে হ্যান্ডেল করতে হয়, বা সে আরেকজনকে বুলিং করছে বা সে নিজে যখন বুলি হচ্ছে সেটা সে ম্যানেজ করতে পারছে না। এই ধরনের প্রবলেমগুলো কিন্তু সামাজিক দক্ষতা বা সামাজিক যোগাযোগের যে বিষয়টা, সেখানে আসলে অনেকটুকু ল্যাকিংস থাকে। কারণ যদি একটু দেখি আমরা চিন্তা করে, একদম একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হওয়ার শুরু থেকে প্রথম 5 বছরের মধ্যে ব্রেইনটা কিন্তু অনেক ডেভেলপিং ব্রেইন। ওই সময় কিন্তু নিউরাল নেটওয়ার্ক কানেকশন বা নিউরনগুলো নতুন করে তৈরি হতে থাকে। ওই সময়টাতে যখন অনেক বেশি স্ক্রিন এক্সপোজার বা ডিভাইসের এক্সপোজারটা হয়, তখন কিন্তু ব্রেইনের অনেকগুলো এরিয়া আন্ডার ডেভেলপ থেকে যায়। আচ্ছা, বিশেষ করে কগনিটিভ ডেভেলপমেন্ট, যেটা ওই সময় যে বুদ্ধি বিকাশের যে এরিয়াটা, হ্যাঁ, এবং ওই সময় আবেগের যে ডেভেলপমেন্ট এরিয়াটা, ডোমেইনটা, বা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, আমরা কিন্তু এখন অনেক স্পিচ ডিলে পাচ্ছি। আমরা প্রত্যেকটা, আমি বলবো এটা একটা আনুমানিক আমাদের সেন্টারের একটা হিসাব থেকে আমি বলছি, আমাদের হয়তো 100-তে
আপনার 50 বা 60% বাচ্চা কিন্তু এখন আপনার স্পিচটা প্রপারলি ডেভেলপ করছে না। কারণ ওই সময়টাতে এত বেশি স্ক্রিন এক্সপোজার পেয়েছে যে এই স্ক্রিন এক্সপোজারের কারণে তার যে ব্রেইনের হোলিস্টিক ডেভেলপমেন্ট, সেই হোলিস্টিক ডেভেলপমেন্ট হচ্ছে না। এবং আমরা কিন্তু আসলে ছোট থেকে বড় হয়েছি বাবা মার মাঝে থেকে, পরিবারের এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারস ছিলেন এবং আমরা কিন্তু ইন্টারঅ্যাক্ট করতাম। এখন কিন্তু একটা বাচ্চা ছোট থেকে খাওয়াটাও কিন্তু শিখে স্ক্রিন দেখে। এই জন্য বলা হয় ছোট থেকে যখন আসলে হিউম্যানের সাথে হিউম্যান ইন্টারাকশন হবে তখন কিন্তু এই ব্রেইনের যে ওয়্যারিংটা অনেক বেশি মজবুত হবে, এই লার্নিংটা অনেক বেশি ডেপথ লার্নিং হবে। মায়ের সাথে, বাবার সাথে, দাদির সাথে, দাদার সাথে যখন একটা বাচ্চার ইন্টারাকশন হতে থাকে ছোটবেলায়, প্লের মাধ্যমে, কথার মাধ্যমে, বিভিন্ন রকম স্টিমুলেশনের মাধ্যমে, স্টোরি টেলিং এর মাধ্যমে, কিন্তু আজকে ওই জায়গাটা আসলে নিয়ে গিয়েছে প্রযুক্তি। কিন্তু প্রযুক্তি যখন ওই জায়গাটা দখল করে ফেলেছে, এখন অনেক প্যারেন্টস আছে আসলে আমরা খুব বিজি, সো আমাদের বিজনেসের জায়গা থেকে হয়তো ওইটা একটা অল্টারনেটিভ হিসেবে ইউজ করছে, কিন্তু এটার আসলে খুব লম্বা সময় এটার একটা নেগেটিভ কনসিকোয়েন্স বা একটা নেগেটিভ আউটকাম কিন্তু আমরা পাচ্ছি। এবং আমরা দেখতে পাই যে এখনকার বাচ্চারা কিন্তু ওবেস হয়ে যাচ্ছে অনেক বেশি, এবং তাদের তো আসলে কোনো সেরকম এনার্জিটাকে তারা রিলিজ করতে পারছে না, বা বাইরে খেলাধুলার জায়গাটা অনেকটুকু সীমিত। অ্যাডোলেসেন্ট যারা অনেক বেশি হয়তো গেমের প্রতি আসক্ত হয়ে আছে, ইভেন অ্যাডাল্টও অনেকেই গেমের প্রতি আসক্ত হয়ে আছে। এই গেমস বা আদার্স ইন্টারনেটের বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যারা অনেক বেশি সময় কাটাচ্ছেন, দেখা যাচ্ছে যে ওদের আসলে ওই যে ইনস্ট্যান্ট একটা গ্র্যাটিফিকেশনের একটা ব্যাপার ওদের মধ্যে চলে আসে, যে ভালো লাগছে না, এখনই এটা লাগবে, এখনই এটা চাই, এখনই এটা ভালো লাগছে না, এর চেয়ে বেশি ভালো লাগছে কোনটা সেটা আমি এক্সপিরিয়েন্স করব। সো কনস্ট্যান্ট একটা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন যখন আসলে ব্রেইনকে দেওয়া হয়, এবং আমরা যখন অনেকটা সময় ধরে এই ব্রেইনকে এরকম বা বডিকে এরকম একটা সিস্টেমের মধ্য দিয়ে আমরা অভ্যস্ত করব, তখন কিন্তু আমাদের ব্রেইন বডির মধ্যে ওই ইমোশনাল ফ্রাস্ট্রেশন টলারেন্স যেটা, ইমোশন রেগুলেশন, এইগুলো কিন্তু আমাদের ভেতর আর তৈরি হয় না। খুব ভীষণ রকমের একটা ইম্পালসিভিটি, ভীষণ রকমের একটা অস্থিরতা আমাদের ভেতরে তৈরি হতে থাকে। একদমই আপু যেটা বললেন যে ইনস্ট্যান্ট যে গ্র্যাটিফিকেশনটা আসলে পেয়ে তারা অভ্যস্ত হয়ে যাচ্ছে দিন দিন, একটা সময় কিন্তু তারা বাস্তবিক জীবনের সাথে অনেকটুকু সমন্বয়টা হারাচ্ছে, সমন্বয়টা তখন আর করতে পারছে না। এবং ব্যর্থতাকে মেনে নিতে না পারা আমরা এখন নতুন প্রজন্মের মাঝে অনেক বেশি দেখতে পাই। অল্পতেই স্ট্রেসড, অল্পতেই ডিপ্রেসড, অ্যাংজাইটি তৈরি হচ্ছে। এই বিষয়টা আসলে কিভাবে? এটার সাথে খুবই কানেক্টেড এই যে এখন যে বিষয়টা শেয়ার করছিলাম, যে ছোট্ট থেকে আসলে ওই যে কোনো কিছুকে কিভাবে আসলে হ্যান্ডেল করতে হবে, বা এই যে আমার ভেতরে একটা অস্থিরতা তৈরি হচ্ছে, অস্থিরতাটা এই আবেগগুলো বোঝায়, আবেগগুলোকে বুঝে আবেগগুলোর সাথে থাকা, বা এই আবেগগুলোকে কিভাবে ম্যানেজ করতে হবে, এই স্কিলগুলো আসলে ডেভেলপ হয় না। অনেকটাই কিন্তু এই অনেক বেশি আমরা স্ক্রিনে যখন এক্সপোজড হচ্ছি, বা আমাদের অ্যাভেলেবেল প্যারেন্টসরাও থাকছে না, ইমোশনালি অ্যাভেলেবেল প্যারেন্টসরাও থাকছে না, তখন কিন্তু আমাদের এই আবেগের নিয়ন্ত্রণটা বা আবেগের ম্যানেজমেন্টটা আমরা শিখি না। তখনই কিন্তু আমরা এই ধরনের রিয়েল লাইফে যে প্রবলেমে পড়লেই প্রবলেম কিভাবে সলভ করতে হবে, কনফ্লিক্ট কিভাবে রেজুলেশন করতে হবে, এগুলো আমরা শিখি না। সাথে সাথে ইনস্ট্যান্ট একটা প্রবলেম সলভ করার জন্য ভেতর থেকে একটা আর্জ ফিল করি। অনেক সময় ইনস্ট্যান্ট প্রবলেম সলভ করতে না পেরে অনেক সময় আপনারা আমরাও পাই যে নিজেকে সেলফ হার্ম করছে, আঘাত করছে, এবং অন্যের ক্ষতি করে ফেলছে, এবং অনেক রিস্কি বিহেভিয়ারের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। সবসময় একটা ডোপামিন হ্রাসের জন্য কেন যেন ক্রেভিং তাদের মধ্যে কাজ করে। সুতরাং এবং সেটা খুবই টেম্পোরারি সময়টার জন্য হলেও তারা কিন্তু সেটার জন্যই আসলে ধাবিত হয়। আপু এই বিষয়টাতে আসলে পরিবারের একটা বড় ভূমিকা আছে, শিক্ষার প্রতিষ্ঠানের ভূমিকাও আছে, এবং আমরা সেই বিষয়টাতে আসবো। তবে তার আগে একটু যদি তাদের এখনকার যে প্রেক্ষাপট, আমরা দেখি করোনা পরবর্তী সময়ে কিন্তু স্বাভাবিকভাবেই আমরা স্কুল, অফিস, সব জায়গাগুলোতে কিন্তু অনেকটুকু হোম অফিস, অনলাইন নির্ভর পড়াশোনা অনেকটুকুই বেড়ে গেছে। তো সেই জায়গা থেকে বাবা মারা কিন্তু চাইলেও বাচ্চাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, কারণ তাকে ডিভাইসটা কিন্তু দিতেই হচ্ছে পড়াশোনার অনেকটুকুর জন্য। কিন্তু সেখানে আসলে নিয়ন্ত্রণটা কিভাবে আনা সম্ভব? খুবই কঠিন একটা অবস্থার ভিতর দিয়ে আমাদের প্যারেন্টসরা যাচ্ছে। আমি বলবো প্যারেন্টসরাও ভীষণ স্ট্রাগল করছে। অনেক প্যারেন্টস এই ধরনের একটা কমপ্লেইন নিয়ে আমাদের কাছে আসছে যে তারা কোনোভাবেই আসলে নিয়ন্ত্রণটা করতে পারছে না। প্যারেন্টসের সাথে রীতিমতো অনেক রকমের ফাইট হচ্ছে বাচ্চাদের। কিন্তু তারপরেও বলবো যে এখনকার পড়াশোনার অনেক কিছুই হয়তো, বিশেষ করে ইংলিশ মিডিয়াম পড়াশোনার জন্য বা একটা শহরকেন্দ্রিক যে পড়াশোনা আছে, অনেক সময় অ্যাসাইনমেন্টের জন্য হয়তো বা অনেক কিছুর জন্যই প্রযুক্তির একটা সাহায্য নিতে হচ্ছে। কিন্তু তারপরও বলবো প্যারেন্টসকে আসলে একটা নিয়ম
রুটিনে এটাকে নিয়ে আসতে হবে। রুটিনটার বাইরে আসলে যখন অনিয়ন্ত্রিতভাবে এটার সাথে যুক্ত হয়ে থাকবে, কারণ ওর ব্রেইনের কিন্তু আর ওই কন্ট্রোলটা এখনো হয়নি যে থামতে জানতে হবে। সো কতটুকু আমার জন্য ক্ষতিকর হয়ে যাচ্ছে, কারণ এটা কিন্তু খুব রিওয়ার্ডিং, এটা কিন্তু খুবই মানে অ্যাডিকটিভ। আমরা যখন ওই কন্টেন্টগুলো এমনভাবে তৈরি করা হয় এত বেশি অ্যাডিকটিভ যে ওইটার থেকে একটা লেভেল থেকে আরেকটা লেভেল, আরেকটা লেভেল থেকে আরেকটা লেভেল, সো ওই লেভেলগুলো যখন ক্রস করছে, রিওয়ার্ড পাচ্ছে, তখন আরো বেশি করতে ইচ্ছে করছে। একদম। এবং আমরা থামতে পারছে না। যোগাযোগ মাধ্যমে যদি দেখি রিলস গুলো এখন কিন্তু খুবই শর্ট টাইমের একটা রিলস হয়, এবং মানুষ কিন্তু কনসেন্ট্রেশন এখন ধরে রাখতে পারে না ওই 10-20-30 সেকেন্ডের পরে নতুন কিছু কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি। এক্স্যাক্টলি, সবাই ভীষণ রকম একটা রেস্টলেস সিচুয়েশনের ভিতর দিয়ে যাচ্ছে, খুব রেস্টলেস, যে আমরা একটা স্ক্রল করছি, মাইন্ডলেস স্ক্রল করছি, একটার পর আরেকটা দেখছি। স্থিরতা, আমাদের ভেতরে স্থিরতাটা, স্ট্যাবিলিটিটা, গ্রাউন্ডেডনেসটা বা নিজের কনসিয়াস থাকাটা, এটা আমাদের ভিতরে ভীষণ রকমের অভাব। অনেক ধন্যবাদ। এবং এটার সাথে না আমাদের শৈশব থেকে বড় হওয়াটা অনেকাংশেই এটার সাথে কানেক্টেড। আমরা যদি স্টেবল একটা এনভায়রনমেন্টে বড় হতে পারি, বা আমাদের প্যারেন্টসরা যদি ইমোশনালি আমাদের সাথে আরো বেশি কানেক্টেড হয়, ইমোশনালি অ্যাভেলেবেল হয়, ইমোশনগুলোকে ছোটবেলা থেকেই যদি আসলে রেগুলেট করতে প্যারেন্টসরা হেল্প করে, তখন কিন্তু ওই বাচ্চাটা মাচ মোর গ্রাউন্ডেড, মাচ মোর স্টেবল হয়। জি, আমরা কিন্তু এখন পরিবারের জায়গা থেকে এমন হয়েছে যে বিশ্ব অনেক এগিয়ে যাচ্ছে, এবং আমরা কিন্তু সারাটাক্ষণ ফোকাস করছি বাচ্চা একাডেমিক জায়গা থেকে আসলে কতটুকু পারফর্ম করছে, কিন্তু এই যে পারিবারিক মূল্যবোধ, সৃজনশীলতা, সাংস্কৃতিক বিকাশ, এই বিষয়গুলো যে ইকুয়ালি ইম্পর্টেন্ট, ধর্মীয় মূল্যবোধের চর্চা, এটাকে আসলে কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন? ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কারণ একটা মানুষের শুধুমাত্র একাডেমিক যে পারফরমেন্স সেটাই কিন্তু তাকে ডিটারমাইন করে না। এই মানুষটার হয়তো হতে পারে তার কোনো কগনিটিভ ইম্পেয়ারমেন্ট থাকতে পারে, সে হয়তো একাডেমিক্যালি খুব বেশি ভালো করলো না, একাডেমিক্যালি সে হয়তো অনেক বেশি দূর যেতে পারলো না, কিন্তু তার অন্যান্য সৃজনশীল যে গুণগুলো আছে, স্ট্রেংথগুলো আছে, সেগুলোকেও যদি এক্সপ্লোর করা হয়, সেগুলোকেও যদি নার্চার করা যায়, এই মানুষটার মধ্যে হয়তো ওই কনফিডেন্সটা আসবে যে না, আমিও কিছু পারি, হ্যাঁ, আমারও কিছু গুণাবলী আছে এবং আমিও কিছু কন্ট্রিবিউট করতে পারি। কারণ আমাদের মেন্টাল হেলথ বা আমাদের যে ইন্টারনাল স্ট্রেস, আমাদের যে ইমোশনাল ব্যাগেজ, এটা কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যে অবচেতনভাবে আমরা আমাদের সন্তানদের মধ্যে আমরা চাপিয়ে দিই। হ্যাঁ, সো খুব কনসিয়াস হতে হবে এবং প্রয়োজনে নিজেদের মেন্টাল হেলথের উপরে নিজেদের জন্য দায়িত্ব নিতে হবে। নিজের মেন্টাল হেলথকে কিভাবে আসলে আর একটু স্টেবল করা যায়, আর একটু ভালো করা যায়। হ্যাঁ, মানে আমি ভালো থাকলে আমি আমার সন্তানকে একটা, আমার ব্যাগেজগুলো যেন ও বয়ে না বেড়ায়। অ্যাজ আ প্যারেন্টস হিসেবে একটা সবচেয়ে বাচ্চার জন্য সবচেয়ে বেস্ট গিফট হয় মায়ের ইমোশনাল প্রেজেন্স। হ্যাঁ, একটা হেলদি হ্যাপি মা, বাবাও, আমি শুধু মাকে হয়তো বেশি গুরুত্ব দিচ্ছি, কিন্তু বাবারাও ভীষণভাবে গুরুত্বপূর্ণ একইভাবে। সুতরাং সুস্থ পারিবারিক পরিবেশের জন্য কিন্তু আসলে প্যারেন্টস তার নিজের মেন্টাল হেলথের প্রতি আসলে গুরুত্ব দেওয়াটা অনেক বেশি প্রয়োজন। আপু, আমরা দেখি যারা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক বেশি ব্যবহার করছে এবং যারা এই যে ডিভাইসে আসক্ত, তাদের মাঝে কিন্তু আমরা খুব অ্যাজিটেশন বা অল্পতেই রেস্টলেস হয়ে যাওয়া, একঘেয়েমি, কিছু ভালো লাগে না, এরকম বিষয়গুলো খুব দেখতে পাই। ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্ট্রেস, এগুলোর সাথে আসলে কতটুকু সম্পর্কিত? ভীষণভাবে কানেক্টেড এগুলোর সাথে। কারণ আমরা কিন্তু আমাদের যেই কমনলি আমাদের কাছে যে কেসগুলো আসে, অ্যাংজাইটি, ডিপ্রেশন, তারা কিন্তু নিজেদেরকে একটু সরিয়ে রাখতে চায় রিয়েল লাইফ কানেকশন থেকে, অর্থাৎ তাদের বাস্তবে তাদের যে মানুষগুলোর সাথে কমিউনিকেশন করতে হয়, মানুষগুলোর সাথে তাদের হয়তো কোনো একটা কাজের প্রয়োজনে হোক বা কোনো একটা কিছুর প্রয়োজনে হোক, সেই মানুষগুলোর সাথে যেন তার যোগাযোগটা কম করতে হয়, তাদের সাথে যেন কথা কম বলতে হয়, তাদের সাথে যেন কোনো প্রয়োজন তাদের না আসে, সেই কারণে তারা ইচ্ছা করেও কিন্তু অনেক সময় নিজেদেরকে আইসোলেটেড করে ফেলে এবং অনেক সময় তাদের ওই হোপলেসনেসের জায়গা থেকে যে কেউ তো তাকে বুঝবে না, সো সেই জায়গা থেকেও নিজেকে অনেক সময় এই সোশ্যাল মিডিয়াতে তারা অনেক বেশি সময় কাটায়। তো অ্যাংজাইটি, ডিপ্রেশন, এই জায়গাগুলোর সাথে, এবং এগুলো যত বেশি, অনেক সময় হয় না অ্যাংজাইটি ডিপ্রেশনে থাকলে কি হয়, ডিস্টর্টেড একটা থিঙ্কিং কাজ করে। ওই সময়ে দেখা যায় অন্যদেরকে যখন অন্যদের সোশ্যাল মিডিয়ার এক্সপোজারটা দেখছে, অনেকেই হয়তো অজান্তেই কম্পেয়ার করে ফেলছে, ও কত ভালো আছে, আমি কত খারাপ আছি, হ্যাঁ, ওর লাইফে শুধুই সাকসেস, আমার লাইফে শুধুই অপূর্ণতা। ওই জায়গাগুলো কিন্তু তখন অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে। জি, এই ক্ষেত্রে যদি শুরুটা একদম শিশু বয়স থেকে কিন্তু অনেকাংশেই হচ্ছে, তো সেখানে বাবা মারা আসলে কোন বয়স থেকে একটা শিশুকে ডিভাইস দেওয়া উচিত এবং স্ক্রিন টাইমটা আসলে কেমন হওয়া উচিত? জন্মের পর প্রথম 5-6 বছর তো আসলে ডিভাইসের সাথে একদমই এক্সপোজারটা দেওয়া উচিত না, কারণ আমি ভীষণভাবে, যেহেতু এখন পাচ্ছি আমরা অনেক বেশি স্পিচ ডিলে, আদার্স
ডিসঅর্ডার, মুড ডিসঅর্ডার, এবং ছোট বাচ্চা অনেক বেশি ট্যান্ট্রাম করছে বা অনেক বেশি হয়তো ডিসরাপটিভ বিহেভিয়ার করছে, বা ওর হয়তো স্কুলে যেতে চাইছে না, অনেক রকম ইস্যুর সাথে আমরা দেখেছি যে ডিভাইসটার একটা লিঙ্ক আছে, হ্যাঁ, প্রযুক্তির একটা লিঙ্ক আছে। এবং সবচেয়ে বড় কথা, এই সময়টাতে ওর মানুষের সাথে কানেকশনটা হবে। এই সময়টাতে মানুষের পরিবর্তে যখন প্রযুক্তি ওই জায়গাটা নিয়ে নেয়, তখন ওর ডেভেলপমেন্টটা প্রপারলি হয় এবং না। এই সময়টা সামাজিক দক্ষতাগুলো, সামাজিক দক্ষতা, আবেগীয় দক্ষতা, এবং ওর বুদ্ধিমত্তা, ওর হচ্ছে যে ইমোশন কিভাবে সে হ্যান্ডেল করবে, অন্যদের সাথে কিভাবে কানেকশন করবে, হ্যাঁ, সব কিছুর দক্ষতা এই সময়টাতে আপনার বিঘ্ন হয়। তো এই সময়টাতে প্রথম 5-6 বছর আসলেই কোনো রকম ডিভাইসের সাথে এক্সপোজারটা না করানোই ভালো। অনেক ধন্যবাদ আপু। আমরা এই বিষয়ে আরো জানবো ছোট্ট একটা বিরতির পর। দর্শক, মার্কেন্টাইল ব্যাংক এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠান থেকে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, পাওয়ার্ড বাই বেনিবুনন। বিরতির পর আমরা ডিজিটাল যুগের শিশুদের মানসিক স্বাস্থ্য নিয়ে আরো অনেক বিষয় তুলে ধরবো। আরটিভির সাথে থাকুন। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাই মার্কেন্টাইল ব্যাংক এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক নিবেদিত মনের কথা অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই বেনিবুনন। আজকের পর্বের বিষয় ডিজিটাল যুগের শিশুর মন, প্রযুক্তি বনাম মানসিক স্বাস্থ্য। আমাদের সাথে আছেন তারানা আনিস, সিনিয়র চাইল্ড সাইকোলজিস্ট। জি আপু, যে বিষয়টা নিয়ে আমরা বলছিলাম, এখন আমরা অনেকটুকুই আসলে দেখতে পাই যে সোশ্যাল মিডিয়ার একটা মানে অন্যরকম একটা ইউজ সবাই করছে, এবং যেখানে কিন্তু আসলে কোনো নিয়ন্ত্রণ নেই কোন কন্টেন্ট দেখছে। বিভিন্ন রকম অ্যাডাল্ট কন্টেন্ট সামনে চলে আসছে, এবং এমন এমন বিষয়গুলো আছে যেগুলো হয়তো বা তার মানসিক বিকাশে বা মনোজগতে অনেক বড় একটা প্রভাব পড়ছে। এই যে সোশ্যাল মিডিয়া বা সাইবার নিরাপত্তা, এই পুরো সেফটিটা আসলে কিভাবে দেখা উচিত, সেখানে পরিবারের ভূমিকাটাও আসলে কি হতে পারে? সাইবার নিরাপত্তার ব্যাপারে খুবই সচেতন হওয়া উচিত, এবং আমি মনে করি পরিবার থেকে, স্কুল থেকে, কলেজ থেকে এটাকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে এটার উপরে আসলে ক্লাস নেওয়া এবং এটার উপরে ট্রেইনড আপ করা। হ্যাঁ, কারণ এখন কিন্তু আমরা এরকম অনেক অ্যাডোলেসেন্টও পাচ্ছি যারা বুলিংয়ের শিকার হচ্ছে, সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে, এবং অনেক সময় এটাও পাচ্ছি যে স্টুডেন্টরা অন্যদেরকে বুলি করছে। হ্যাঁ, সেটাও কিন্তু হচ্ছে। তো পরিবার থেকেও আসলে এই জায়গাটা, এখন অনেক ধরনের কিন্তু অ্যাপস পাওয়া যায় যেটার মাধ্যমে আসলে অনেক কিছু নিয়ন্ত্রণ করা যায়, যে কোন ধরনের কন্টেন্টটা দেখবে। প্যারেন্টাল অনেক ধরনের অ্যাপস থাকে এবং কন্ট্রোলটা প্যারেন্টসদের হাতে থাকে। সো এই অ্যাপসগুলো একটু দেখা এবং একটা নিয়ন্ত্রণের মধ্যে আসলে থাকা, যে কি ধরনের কন্টেন্টগুলো দেখছে। আমরা অনেক সময় দেখতে পাই যে আসলে বাচ্চারা যখন এখন প্রযুক্তিগতভাবে অনেকটুকুই অ্যাডভান্স, তো তারা হয়তো মনে করে যে বাবা মা এই জিনিসটা আসলে বোঝে না, এবং আমরাও কিন্তু স্বাভাবিকভাবে অনেকটুকু হয়তো অ্যাটেনশন দেই না বাচ্চাটা কি দেখছে, বা প্রযুক্তিগত জায়গা থেকে আমরা অনেকটুকু অন্ধকারে থাকি। সেক্ষেত্রে বাবা মারও আসলে কতটুকু টেকনোলজিক্যাল সাউন্ড হওয়াটা প্রয়োজন। আসলে একটু টেকনোলজিক্যাল সাউন্ডনেসটার ব্যাপারে একটু সচেতন হতে হবে। একটু প্রয়োজনে আমরা শিখে নিতে পারি, প্রয়োজনে আমরা একটু ওদের কাছ থেকেও শিখে নিতে পারি যেটা কি, এটা আমাদেরকে একটু শেখাতো। তো ইভেন এই জায়গাটা হবে কি, ওদের সাথে এক ধরনের একটা বন্ডিংও তৈরি হতে পারে, একটা ইন্টারাকশনও হতে পারে। হ্যাঁ, তো আসলে তো ওদেরকে প্রযুক্তি থেকে দূরে রাখা সম্ভব নয়। হ্যাঁ, এবং প্রযুক্তির মাধ্যমেই ওরা অনেক কিছু শিখছেও। প্রযুক্তির মাধ্যমে ওরা যেমন একটা ওরা কিন্তু ওদের মতো করে যোগাযোগটা করছে, কিন্তু সেটা হয়তো অনেকাংশেই কতটুকু হেলদি হচ্ছে, মেনটেন করছে, বা কতটুকু রিস্কি বিহেভিয়ার করে ফেলছে, সেটা কিন্তু অনেক সময় কন্ট্রোলটা তার হাতে থাকছে না বলেই কিন্তু আসলে মা বাবাকে ওই কন্ট্রোলটা আসলে একটু দেখতে হবে, ওই কন্ট্রোলটা নিতে হবে। সেই ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি বাবা মারা একদম খুব অথরিটেরিয়ান হয়ে যান, যে তুমি এটা করতে পারবে না, বা আমাকে এটা দেখো, মানে খুব কমান্ডিং আসলে যদি হয়, তখন দেখা যাবে যে ছেলে মেয়েদের সাথে তার একটা কনফ্লিক্ট কিন্তু আরো বেশি বেড়ে যাবে, এবং ছেলে মেয়েরা আরো বেশি রিবেলিয়াস হয়ে যাবে। তখন কিন্তু দেখা যাবে যে এটা সম্পর্কের মধ্যে একটা স্ট্রেইন পড়বে। তো খুব বেশি কমান্ডিং না হয়ে কিভাবে আসলে এটার সাথে একটা ওপেন ডিসকাশন করে, কিভাবে ফ্রেন্ডলি বিহেভিয়ার করে, কিভাবে আসলে ওদের সাথে এই কন্ট্রোলটার ব্যাপারে ওদের সাথে একটা আলোচনা করে ওদের মতামত নিয়ে তারপর সেই জায়গাটাকে ইমপ্লিমেন্ট করা যায়। আমরা এখন দেখি যে অনেক অল্প ছোট বয়সী বাচ্চাদের কাছেও কিন্তু মোবাইল, তাদের নিজস্ব মোবাইল আছে, ডিভাইস আছে, এবং নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে চ্যানেল আছে, পেজেস আছে। তো সেই জায়গা থেকে আসলে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকাটাও কেমন হওয়া উচিত? কারণ আমরা কিন্তু একটা লম্বা সময় যাবত শিক্ষা প্রতিষ্ঠানে কখনো ডিভাইস দিতে পারতাম না, কিন্তু এখন দেখছি আমরা এটার নিয়ন্ত্রণটা সেভাবে করে নাই। হ্যাঁ, এইভাবে আমি যদি বলি যে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এই ব্যাপারে বেশ ডিসিপ্লিনগুলো বা রুলসগুলো মেনটেন করছে। লাইক, শিক্ষা প্রতিষ্ঠানে ফোন নিয়ে আসা যাবে না, বা ওই সময়টাতে এই ধরনের আপনার এক্সপোজারগুলো নেওয়া যাবে না। তো এই জায়গাগুলো কঠিনভাবে আসলে মেনটেন করা, হ্যাঁ,
এবং প্যারেন্টসদেরকেও একটু চেক করতে হবে যে ওই সময়টাতে শিক্ষা প্রতিষ্ঠানে যখন আমার বাচ্চা যাচ্ছে তখন আসলে ও কি নিয়ে যাচ্ছে, হ্যাঁ, এবং আমি আসলে ওকে এগুলো অ্যালাউ করছি কিনা, কতক্ষণের জন্য অ্যালাউ করছি, হ্যাঁ, এই জিনিসগুলো দেওয়া এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই ধরনের ক্লাসগুলো নেওয়া বা রুটিন সচেতনতামূলক বিভিন্ন রকম প্রোগ্রাম করা, লাইক তুমি কতটুকু ব্যবহার করতে পারো এবং কি ধরনের কন্টেন্ট তুমি ব্যবহার করতে পারো দেখতে পারো, বা সচেতনমূলক প্রোগ্রামগুলো অনেক বেশি পরিচালনা করা উচিত এবং সেখানে অভিভাবককে আসলে ইনক্লুড করার বিষয়টুকু চলে আসে। একটু যদি জানতে চাই যে বাবা মার আসলে কোন বয়সে বাচ্চাদেরকে ডিভাইস, তার নিজস্ব ডিভাইসটাকে অ্যালাউ করা উচিত? এটা আসলে ভীষণ রকম একটা সাবজেক্টিভ ব্যাপার। তারপরেও আমি বলবো একটা সার্টেন এইজের পরে, একটা অ্যাডোলেসেন্ট পিরিয়ড যখন ক্রস করে যাচ্ছে, মোটামুটি সে যখন হয়তো একটা ও লেভেল বা এসএসসি পরীক্ষার মতো একটা মাইলস্টোন হয়তো বা সেই একাডেমিক একটা মাইলস্টোন, তখন হয়তো বাবা মারা চিন্তা করতে পারে। কিন্তু এটা আসলে প্রত্যেকটা কনটেক্সট ডিফারেন্ট। হয়তো অনেক সময় প্যারেন্টস, আমরা জানি যে প্যারেন্টস হয়তো ফোনটা দিচ্ছে যোগাযোগ করার জন্য, স্কুল থেকে বাসে করে কিভাবে আসবে, কখন যাবে, ঠিক মতো পৌঁছেছে কিনা, এই যোগাযোগ মাধ্যমের জন্য। তো অবশ্যই আর্লি স্টেজে আসলে ফোন বা ডিভাইস বা বিভিন্ন ধরনের এক্সক্লুসিভ যে প্রযুক্তি সেই জিনিসগুলোর সাথে এক্সপোজারটা না দেওয়াই ভালো। জি, অনেক ধন্যবাদ। আমরা সোশ্যাল বুলিং এর কথা আপনি বলছিলেন, এই ক্ষেত্রে বুলিং এর প্রভাবটা বাচ্চাদের উপর কিভাবে পড়ে, এবং আমরা অনেক সময় দেখি সবাই অনেক জাজমেন্টাল হয়ে যায় যে ভিকটিম হচ্ছে তার প্রতি, আসলে যে এটা হয়তো তুমি ইনভাইট করেছো বা তোমার কারণে এই বিষয়টা হয়েছে। অনেকে কিন্তু বাবা মার কাছে ওপেন আপও হতে পারে না এবং প্রয়োজনীয় সাহায্যও চাইতে পারে না। সেই ক্ষেত্রে পরিবারের ভূমিকাটা কেমন হওয়া উচিত এবং প্রভাবটা আসলে কি? একটা যেটা একটু খেয়াল করতে হবে, আমরা কিছুদিন আগেও দেখেছিলাম একটা নিউজ এসেছিল, একটা 10-11 বছরের একটা ছেলে বুলিং এর কারণে ওকে একটু বডি শেমিং করা হতো এবং তারপরে সে নিজের উপর ডায়েট করে করে ছেলেটা, ওর কিডনি ফেলিয়ার হয়েছে, এটা কিন্তু মারা যায় পরে। এরকম অনেক ঘটনা কিন্তু ঘটছে আশেপাশে। তো আমাদেরকে একটু খেয়াল করতে হবে যে আমার বাচ্চাটা কি হঠাৎ করে তার মধ্যে কোনো আচরণগত পরিবর্তন আমরা নোটিস করছি কিনা। হ্যাঁ, সে ভয় পাচ্ছে, সে হয়তো সবকিছু থেকে নিজেকে উইথড্র করে নিচ্ছে, সে মন খারাপ করে থাকছে, সে হয়তো খাওয়া দাওয়ায় তার রুচিটা একটু চেঞ্জেস হয়ে গেছে, সে খেতে চাচ্ছে না, অথবা সে অনেক বেশি খাচ্ছে বা অনেক বেশি ঘুমাচ্ছে। কোনো ধরনের আচরণগত পরিবর্তন যদি নোটিস করি, তাহলে বুঝতে হবে যে আমার সন্তানটি হয়তো কোনো একটা প্রবলেমের ভেতর দিয়ে যাচ্ছে এবং হতে পারে সেটা বুলিং। হ্যাঁ, তো সন্তান যেন মায়ের সাথে বাবার সাথে খুব মন খুলে কথা বলতে পারে, সেই ভরসার জায়গাটা, সেই বিশ্বাসের জায়গাটা যেন আমরা তৈরি করি। হ্যাঁ, আমরা যেন প্রথমেই ওকে জাজ না করি, তুমি কেন ওকে এটা বলতে গিয়েছো, সেই জন্যই তো ও তোমাকে এটা বলেছে। আমরা যেন ওকে আসলে ওই সেফ স্পেসটা আসলে দেই, যে ওকে যেন ওই প্রেশারটা আমরা না দেই। হ্যাঁ, আমরা যেন ওর কষ্টের জায়গাটা, ও যে একটা ভালনারেবল স্টেটে আছে সেই জায়গাটা যেন অ্যাকনলেজ করি, এবং ওর সাথে যে আমি আছি, ওর বিপদে, ওর প্রবলেমে আমি যেন ওর পাশে আছি, এই সেন্সটা, এই সেন্স অফ সেফটিটা যেন ওকে আমরা দিতে পারি। সচেতনতার জায়গা যদি আপু বলি, যে শিক্ষা প্রতিষ্ঠানে আরো কি কি ধরনের কার্যক্রমগুলো পরিচালনা করা উচিত, এবং সেই ক্ষেত্রে স্টুডেন্ট কাউন্সিলরের ভূমিকাটাও আসলে কেমন হওয়া উচিত একটা শিক্ষা প্রতিষ্ঠানে? শিক্ষা প্রতিষ্ঠানে আরো অনেক বেশি মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতা প্রোগ্রাম যেগুলো আছে, বা কিভাবে নিজের মেন্টাল হেলথকে সেফ সাউন্ড রাখতে হয়, নিজের মেন্টাল হেলথের যত্ন নিতে হয়, কিভাবে চাপটাকে মোকাবেলা করতে হয়, কিভাবে আরও বেশি যখন কেউ বুলিং হচ্ছে তখন তাকে কিভাবে সাপোর্ট করতে হয়, এবং বুলিংয়ের ব্যাপারে অনেক ধরনের বুলিংয়ের ইম্প্যাক্টটা কী হয়, এই ধরনের অনেক রকমের সচেতনামূলক প্রোগ্রামগুলোকে যদি শিক্ষা প্রতিষ্ঠানে রেগুলার বেসিসে করা হয়, ডেফিনেটলি এটা হেল্প করবে। এবং টিচারদেরকেও আসলে এই ধরনের ট্রেনিংগুলোর ভেতরে অন্তর্ভুক্ত করা, এবং প্রয়োজনে প্যারেন্টসদেরকেও অন্তর্ভুক্ত করা, এবং এই যে টিচার স্টুডেন্টদের মধ্যে যদি কোনো ডিস্টেন্স থাকে, যে টিচারদের কোন বিষয়গুলো স্টুডেন্টদের জন্য হয়তো একটু বেশি চাপের হয়ে যাচ্ছে, বা স্টুডেন্টদের কোন বিষয়গুলো টিচারদের জন্য চাপমূলক হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে একটা ওপেন ডিসকাশনের ব্যবস্থাও করা। হ্যাঁ, তো এইরকম অনেক ধরনের প্রোগ্রামগুলো আসলে চিন্তা করে যদি করা যায়, ইভেন আমি যতটুকু জানি ইংলিশ মিডিয়াম অনেক স্কুলগুলো কিন্তু এগুলো করছে। জি, এবং আসলে বাংলা মিডিয়াম থেকে শুরু করে আরো মফস্বল বা আমাদের প্রত্যন্ত জায়গা থেকেও যে স্কুল, জেলা স্কুলগুলো আছে, সেখানেও এই বিষয়গুলো ছড়িয়ে দেওয়ার আরো অনেক বেশি দাবি রাখে। আমরা যদি এই ক্ষেত্রে জানতে চাই যে ইন্টারনেট আসক্তির একটা বড় একটা জায়গা কিন্তু আছে পর্নোগ্রাফি আসক্তি, এবং আমরা কিন্তু এখন শিশু মানে কিশোরদেরকে বিশেষ করে দেখি যে যেহেতু আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বা পারিবারিক জায়গা থেকে সেক্স এডুকেশনের বিষয়টাকে অনেকটুকু সীমিত, এবং এটা নিয়ে আমরা কথা বলি না, বিকৃতভাবে কিন্তু অনেকে বিষয়গুলোকে এক্সপ্লোর করতে চায়, এবং সেখান থেকে কিন্তু একটা আসক্তি তৈরি হচ্ছে। এটাকে আসলে কিভাবে অ্যাড্রেস করা যায়? এটা স্কুলের একটা পাঠ্য বই আসলে এই ধরনের, আমি যতটুকু জানি যে পাঠ্য বইয়ে এটা একটা চ্যাপ্টার হিসেবে আছে,
এবং স্কুলে এটার ব্যাপারে অনেক বেশি সচেতনমূলক বিভিন্ন রকম প্রোগ্রাম ওরা করে থাকে। এবং আমি বলবো ইভেন আমার কাছে যত অ্যাডোলেসেন্ট প্যারেন্টরা আসে আমি কিন্তু তাদেরকে সরাসরি বলি যে আপনারা কিন্তু আপনাদের সন্তানের সাথে বয়সন্ধিকালের যে পরিবর্তনগুলো হচ্ছে এবং এই পরিবর্তনের মাধ্যমে ওর ভেতরে ও কী কী ধরনের জিনিসপত্র এক্সপিরিয়েন্স করতে পারে সেটা কিন্তু আপনারা ওপেনলি ওর সাথে কথা বলতে পারেন, ওর সাথে শেয়ার করতে পারেন এবং এটা ওকে হেল্প করবে। এইটা যে কোনো একটা ট্যাবু বিষয় না, এটা যে এক ধরনের পরিবর্তন, শারীরিক পরিবর্তন, মানসিক পরিবর্তন, এই পরিবর্তনগুলো যে প্রত্যেকেরই এই পরিবর্তনের ভেতর দিয়ে যেতে হয় সেই শেয়ারিংটা আপনারা ওর সাথে করতে পারেন। একটু যদি জানতে চাই যে ইন্টারনেট আসক্তির যে চিকিৎসার জায়গা থেকে এটা আসলে সিভিয়ারিটি অনুযায়ী চিকিৎসার জায়গাটা কেমন হয়ে থাকে? অনেক সময় দেখা যাচ্ছে যে সিভিয়ারিটি অনুযায়ী কারো যদি মাইল্ড থাকে বা মডারেট লেভেলে থাকে তারা অবশ্যই সাইকোলজিক্যাল কাউন্সিলিং অথবা সাইকোথেরাপির মাধ্যমে এটা থেকে ওভারকাম করতে পারে। অনেক সময় যদি দেখা যায় যে এটা ভীষণ রকম সিভিয়ারলি এফেক্টেড বা এটার অ্যাডিকশনটা ভীষণ রকম বেড়ে গেছে, তাহলে মেডিকেশন, সাইকিয়াট্রিস্টদের হেল্প নিয়ে মেডিকেশন শুরু করে অনেক সময় হসপিটালাইজেশনও কিন্তু হতে হয়। সো এটা ডিপেন্ড করবে যে ওই ব্যক্তির আসলে কন্ডিশনটা কেমন এবং ওই ব্যক্তির আসলে উইল পাওয়ারটা কতখানি যে তার এই কন্ডিশনটা সমস্যা বলে অ্যাড্রেস করছে কিনা এবং এই সমস্যাটা থেকে সে আসলে ওভারকাম করতে চাচ্ছে কিনা। একদমই। সুতরাং ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে প্রথমেই যে বিষয়টা আমাদের নিজেদেরকেও সচেতন হতে হবে, বাবা মাদেরকেও সচেতনতার জায়গাটা আসলে তৈরি করা উচিত। বড়দের ক্ষেত্রেও কিন্তু আমরা এই বিষয়টা অনেক দেখি যে আমরাও নিজের একটা জিনিস স্ক্রোল করতে গিয়ে আসলে কখন সময় চলে যাচ্ছে হয়তো সেই জিনিসটা আসলে বুঝতে পারছি না। সেই ক্ষেত্রে যে স্ক্রিন টাইমের লিমিটেশনটাকে করা কিভাবে সম্ভব, একটা মানুষ তার নিজেকে আসলে কিভাবে প্রতিরোধ করতে পারে এই সমস্যাটা থেকে? এটার জন্য আসলে ওই মানুষটার একটা রেগুলার স্ট্রাকচার রুটিন লাইফ ভীষণ দরকার। অনেক সময় দেখা যায় যে আমাদের স্ট্রাকচার একটা রুটিন লাইফ যখন না থাকে, আমরা খুব ইনডিসিপ্লিন লাইফ যখন লিড করি তখন কিন্তু আমরা অবচেতনভাবেই অনেক লম্বা সময় ধরে হয়তো এই ইন্টারনেটে আমরা থাকছি বা মাইন্ডলেস আমরা স্ক্রলিং করছি। অনেক সময় বড়দেরকেও আমরা দেখি, আমরা যখন ক্লায়েন্টের কেসগুলো এক্সপ্লোর করি আমরা দেখি কিন্তু যে ওরা লাইফে অনেক বেশি প্রবলেম ফেস করছে বা খুব স্ট্রাগলের ভেতর দিয়ে যাচ্ছে, ওইখান থেকে অ্যাভয়েড করার জন্য হলেও সে হয়তো ইন্টারনেটে অনেক বেশি সময় ধরে টাইম স্পেন্ড করছে। তো ভীষণভাবে বলবো যে একটা স্ট্রাকচার লাইফ, একটা রেগুলার স্লিপ প্যাটার্ন, হেলদি ফুড, এই জিনিসগুলো যারা মেনটেন করবে তাদের জন্য আসলে খুব বেশি সময় ধরে ইন্টারনেটে থাকাটা তাদের ফাংশনালিটিতে ইম্পেয়ার করবে। সবচেয়ে বড় কথা মানুষটার নিজস্ব উইল পাওয়ার, সেই মানুষটার লাইফের পারপাসটা কি, সে নিজেকে আসলে সে কিভাবে সে তৈরি করছে, তার গোলে পৌঁছানোর জন্য সে নিজেকে কিভাবে তৈরি করছে, ওইটা যদি একটু মনে রাখে যে আমি আসলে নিজেকে কোথায় দেখতে চাই আজ থেকে 5 বছর পরে, তো আমি আমার গোলের সাথে আমার এখনকার অ্যাকশন আসলে কতখানি অ্যালাইন করছে। আমি দিনে 4-5 ঘন্টা যখন মোবাইল ফোনে স্ক্রল করছি, সোশ্যাল মিডিয়াতে থাকছি বা মাইন্ডলেস আমি একটা গেম খেলছি, তো আমি 5 বছর পরে আমি নির্দিষ্ট কোথাও যদি আমি নিজেকে দেখতে চাই, তাহলে এখন যদি আমি এইভাবে সময়টা আমি স্পেন্ড করি সেটা আসলে কিভাবে আমাকে আমার গোলে পৌঁছাতে হেল্প করবে। এই কোয়েশ্চেনটাও আমরা যদি একটু করতে পারি, এইম তৈরি করে আসলে সেভাবে একটা স্ট্রাকচার লাইফের মধ্যে যদি স্ট্রাকচার লাইফ ভীষণ দরকার। যে মানুষগুলোরই আসলে আমাদের স্ট্রাকচার লাইফটা আমরা মেনটেন করতে পারছি না, একটা প্রপার ডিসিপ্লিন লাইফ আমরা মেনটেন করতে পারছি না, সেই জায়গাতেই অনেক সময় দেখা যায় যে এই জিনিসগুলো ডিসফাংশনাল প্যাটার্নগুলো। আমরা অনুষ্ঠানের অনেকটুকু শেষ পর্যায়ে চলে এসেছি আপু, সর্বশেষ যদি একটু জানতে চাই যে ওয়াইফাই, মোবাইল ডাটা, এই বিষয়গুলোর আসলে লিমিটেশনটা কেমন হওয়া উচিত ইউজের ক্ষেত্রে? কারণ আমরা অনেক সময় দেখি বাবা মারা কিন্তু বাচ্চাদের জন্য হয়তো যে আমি ঠিক আছে 11টার পর ওয়াইফাই ডাটা আমি অফ করে দিচ্ছি সেটা ইউজ না করতে পারে, কিন্তু নিজে কিন্তু ঠিকই মোবাইল ডাটা ইউজ করে ডিভাইস চালাচ্ছে, সেক্ষেত্রে বাচ্চাটার মাঝে কিন্তু এক ধরনের প্রতিক্রিয়া হচ্ছে। তো এখানে আসলে সামঞ্জস্যটা কিভাবে করা উচিত? না, অবশ্যই এটা একটা সামঞ্জস্যপূর্ণভাবে ব্যবহার করা উচিত যতটুকু প্রয়োজন হয়, এবং প্রত্যেকটা কেসে আসলে সাবজেক্টে প্রত্যেকটা কন্টেক্ট, পরিবারের কন্টেক্সট ডিফারেন্ট ইউনিট, সেই ডিফারেন্ট ইউনিট এবং প্রত্যেকটা পরিবারের প্রয়োজনটাও ডিফারেন্ট। হ্যাঁ, ওদের যদি কারো এমন হতে পারে যে কেউ হয়তো কাজ করছে, সে রাতে যে দেশের বাইরে কাজ করছে, তাকে হয়তো সারা রাত জেগেই কাজটা করতে হচ্ছে, তখন তো তাকে ওয়াইফাই ইউজ করতেই হবে। বাট সন্তানদের ক্ষেত্রে এবং চেষ্টা করা যেতে পারে যেন সামঞ্জস্যপূর্ণভাবে, লাইক প্যারেন্টসরাও ব্যবহার করছে হয়তো 11টার পরে আর ইন্টারনেটটা ইউজ করছে না, সন্তানরাও যেন ওই সময়টার মধ্যেই তার চাহিদাগুলো পূরণ করতে পারে। লাইক ওরা হয়তো কিছু সময় রিক্রিয়েশনের জন্য ইউজ করছে, কিছু সময় ওদের স্কুল বা অ্যাসাইনমেন্টের জন্য ইউজ করছে, সেই জায়গাটা যেন একটা ব্যালেন্স থাকে। একদমই তাই। সুতরাং এবং এই জায়গার ক্ষেত্রে আসলে বাবা মা এবং সন্তানের মাঝে একটা ওপেন কমিউনিকেশন, যদি বাবা মা কমিউনিকেশন ভীষণ দরকার, পরবর্তীতে যদি ইউজ করে সন্তানও যেন জানে যে বাবা মা কোন
কারণে ইউজ করছে সে বিষয়ে যেন সে নিজেও প্রতিক্রিয়া না দেখায়। আপু, আমরা অনুষ্ঠানের একদম যেহেতু শেষ পর্যায়ে চলে এসেছি, সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলে শেষ করতেন। দর্শকদের উদ্দেশ্যে আমার এটাই বলা যে আসলে প্রযুক্তি ছাড়া তো আমরা বসবাস করতে পারবো না। প্রযুক্তির সাথে আমাদের জীবনটা এত বেশি কানেক্টেড যে প্রযুক্তি ছাড়া আমরা নিজেদের জীবনে প্রত্যেকটা মুভমেন্টের সাথে প্রযুক্তি জড়িয়ে আছে। প্রত্যেকটা মুভমেন্টের সাথেই প্রযুক্তি আমাদের জন্য ব্লেসিংস হিসাবে কাজ করছে। আবার কখনো এটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু আমরা এক্সপিরিয়েন্স করছি। তো আমরা যেন এই প্রযুক্তির মধ্যে ডুবে গিয়ে আমাদের ব্যক্তিগত সম্পর্কগুলো, ব্যক্তিগত আমাদের যে গোলসগুলো আছে, আমরা লাইফে নিজেদেরকে কোথায় দেখতে চাই বা কোথায় আমরা এগিয়ে যেতে চাই, সেই জিনিসগুলো যেন আমরা হারিয়ে না ফেলি। এখন আমরা খুব বেশি পাচ্ছি যে এই প্রযুক্তির মধ্যে সময়টা এত বেশি ব্যয় করে ফেলছি যে আমাদের যে বন্ধু বান্ধবের সাথে আমাদের সম্পর্ক, আমাদের কাছের মানুষের সাথে আমাদের যে সম্পর্ক, ইভেন আমাদের যে ছোট ছোট হবিসগুলো আছে, আমাদের ভালো লাগার জিনিসগুলো আছে, সেইগুলোও কিন্তু অনেক সময় আমরা আর পরিচর্যা করছি না। আমরা কোথাও যেন হিউম্যান হওয়ার যে গুণাবলীগুলো, হ্যাঁ, মনুষ্যত্বের যে গুণাবলীগুলো, সেই গুণাবলীগুলো আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলছি। আমরা যেন সেগুলো না হারাই, আমাদের রিয়েল লাইফের কানেকশনগুলোকে, সম্পর্কগুলোকে আমরা যেন এনজয় করি, আমরা যেন নিজের আবেগগুলোকে বুঝতে শিখি, নিজের আবেগগুলোকে যেন আমরা হ্যান্ডেল করতে শিখি। সবার জন্য অনেক শুভকামনা। অনেক অনেক ধন্যবাদ আপু, এবং আজকের এই বিশ্লেষণধর্মী আলোচনা এবং আপনার সময়ের জন্য অনেক ধন্যবাদ। ভালো আরটিভিকেও ধন্যবাদ, তোমাকেও ধন্যবাদ। দর্শক, প্রযুক্তির কোনো বিষয় থেকেই আমরা আসলে দূরে থাকতে পারবো না, কিন্তু এটাকে সুন্দরভাবে পজিটিভলি নিয়ে এর নিয়ন্ত্রণ যদি আসলে আমরা করতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জীবনটা আরও অনেকটুকুই সুন্দর হবে। শুধু প্রয়োজন নিজেদের সচেতনতার, সেটা ব্যক্তিগত জায়গা থেকে, পারিবারিক এবং সামাজিক জায়গা থেকেও। আজকের মতো বিদায় নিচ্ছি মার্কেন্টাইল ব্যাংক এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই বেনিবুনন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন, আর অবশ্যই নিজেকে মাদক মুক্ত রাখুন।